মধ্যপ্রাচ্যে তীব্র হচ্ছে জ্বালানি যুদ্ধ। দুদিনে 6টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা। ইরান জুড়ে অব্যাহত যৌথ বাহিনীর তাণ্ডব। সংঘাত বন্ধে 3 শর্ত পেজেশকিয়ানের। হরমুজ প্রণালীতে হামলার জেরে তেলের বাজারে অস্থিরতা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বিপুল ছাড়ের ঘোষণা দিলেও ব্যারেল প্রতি দাম ছাড়িয়েছে $100। একের পর এক যুদ্ধের কারণে লাগামহীন অস্ত্র বাজার। গত 5 বছরে বিশ্বজুড়ে বেচাকেনা বেড়েছে প্রায় 10%। মোট রফতানির 42% করেছে যুক্তরাষ্ট্র। দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পুরোদমে রূপ নিয়েছে জ্বালানি যুদ্ধে। তেলবাহী ট্যাঙ্কার ও জ্বালানি স্থাপনায় হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। গত দুদিনে অন্তত 6টি ট্যাঙ্কারে হয়েছে হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলাও অব্যাহত রেখেছে তেহরান। তাণ্ডব থামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর। আবারও নিজেদের জয়ী দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিস্ফোরক বোঝাই নৌযানের হামলায় ইরাকের বসরা বন্দরের কাছেই জ্বলছে তেলবাহী 2টি ট্যাঙ্কার। ড্রোন হামলার জেরে ওমানের সালালা বন্দরেও একটি তেলবাহী ট্যাঙ্কারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন ক্রমেই রূপ নিচ্ছে জ্বালানি যুদ্ধে। হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি হুমকি ধামকির মধ্যেই গত দুদিনে মোট 6টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলও তাদের অংশীদারদের 1 লিটার তেলও যেতে না দেওয়ার হুমকি দিয়েছে দেশটি। এমন বাস্তবতায় ব্যারেল প্রতি $200 খরচের জন্য বিশ্বকে প্রস্তুত থাকতেও সতর্ক করেছে তেহরান। আমরা খুব ভালো অবস্থানে রয়েছে। ওদের কোনো নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই নেই। এখন প্রশ্ন হলো আমরা কখন থামবো? আসলে আমরা চাই না তারা আবার মাথা তুলে দাঁড়াক। ইরানের হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করেও। মিসাইল হামলার জেরে তেল আবিবে পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর। জেরুজালেমের বিভিন্ন স্থান লক্ষ্য করেও হয়েছে হামলা। ইরান জুড়েও তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সামরিক স্থাপনার পাশাপাশি নির্বিচারে বেসামরিক স্থাপনাতেও চলছে হামলা। তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। আমরা কখনোই যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী সরকার বা তাদের অংশীদারদের 1 লিটার তেলও হরমুজ প্রণালী দিয়ে যেতে দেব না। জ্বালানির দাম কৃত্রিমভাবে কমিয়ে রাখা সম্ভব নয়। আমরা এরই মধ্যে সতর্ক করেছি, যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়লে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে। হরমুজ প্রণালীতে আইআরজিসির একাধিক নৌযান ধ্বংস করেছে যৌথ বাহিনী। ট্রাম্পের দাবি, ইরানের মোট 58টি জাহাজ ধ্বংস করা হয়েছে। এছাড়াও তেহরানে আইআরজিসি ও বাসিস ফোর্সের অবস্থান লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্প যখন বারবার যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিচ্ছেন, তখন ইরানের প্রেসিডেন্টের সাফ জবাব, একমাত্র ইরানের দেওয়া শর্ত মানলেই থামবে যুদ্ধ। সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 3টি শর্ত দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানের বৈধ অধিকারের স্বীকৃতি আর ক্ষতিপূরণ দাবি করেন তিনি। ভবিষ্যতে আর আগ্রাসনের শিকার হবে না ইরান, সে বিষয়ে জোরালো আন্তর্জাতিক নিশ্চয়তাও চান। প্রায় 2 সপ্তাহ আগে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে একের পর এক শীর্ষ নেতাদের হারিয়ে আরও বেপরোয়া ইরান। ইসরায়েলে মুহুর্মুহু হামলা, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একের পর এক সামরিক ঘাঁটি ও মার্কিন মিত্রদেশগুলোর জ্বালানি স্থাপনায় মিসাইল দাগিয়ে জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ছুড়েছে হরমুজ প্রণালী বন্ধের ট্রাম্প কার্ডও। স্বীকার না করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাজেহাল দশার সাক্ষী বিশ্ব। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প জয়ের দাবি তুলে সংঘাত থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজলেও অনমনীয় ইরান। যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার এক্স বার্তায় সংঘাত বন্ধে পাল্টা 3টি শর্ত ছুড়ে দেন তিনি। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে আলোচনার পর এই অঞ্চলে শান্তির প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। ইহুদি সাম্রাজ্য আর যুক্তরাষ্ট্রের উস্কে দেয়া এই যুদ্ধ
শেষ করার একমাত্র উপায় ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান আর ভবিষ্যতের আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী আন্তর্জাতিক গ্যারান্টি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করছেন সক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে ইরান, ধ্বংস হয়েছে তাদের সামরিক সক্ষমতা। কেন্টাকিতে জনসমাবেশে বলেন যুদ্ধে এরই মধ্যে জয় পেয়ে গেছে যুক্তরাষ্ট্র। আমরা জিতে গেছি। আপনাদের জানাতে চাই আমরা জয়ী। আমরা বাজিমাত করেছি। যুদ্ধের প্রথম ঘণ্টাতেই এটা শেষ হয়েছে। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়েছে। তাদের কোনো আকাশ প্রতিরক্ষা নেই। ওই দেশের উপর বাধাহীনভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। জয়ের দাবির পরও অবশ্য চূড়ান্ত লক্ষ্য অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানান। ডরথি থার্স্টিন, যমুনা নিউজ। ভুলবশত ইরানের গার্লস স্কুলে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বিভাগের প্রাথমিক তদন্ত রিপোর্টে করা হয়েছে এমন দাবি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছেন মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। বলা হয়, পুরনো গোয়েন্দা তথ্য যাচাই না করেই সামরিক ঘাঁটির বদলে ভুল লক্ষ্যে হামলা চালিয়ে বসে ওয়াশিংটন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা মিসাইলের ধ্বংসাবশেষেও মিলেছে প্রস্তুতকারক মার্কিন প্রতিষ্ঠানের নাম, যার ভিডিও প্রকাশ করেছে ইরান। থরে থরে সাজানো ছোট্ট নিথর শরীর, বেশিরভাগই 7 থেকে 10 বছর বয়সী শিশু। গেল 28 ফেব্রুয়ারি মার্কিন মিসাইলের আঘাতে ধূলিসাৎ হয়ে যায় ইরানের সাজারা তাইয়েবা প্রাথমিক বিদ্যালয়। প্রাণ যায় কমপক্ষে 170 জনের। সম্প্রতি কোনো রকম প্রমাণ ছাড়াই নজিরবিহীন এই হামলার দায় সরাসরি ইরানের উপর চাপিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ঘটনাস্থলে টমাহক মিসাইলের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল, যা যুক্তরাষ্ট্রই ব্যবহার করে। এবার সামনে এসেছে নতুন কিছু চমকপ্রদ তথ্য। খোদ মার্কিন সামরিক বিভাগের প্রাথমিক তদন্ত রিপোর্টেই বলা হয়েছে, ভয়াবহ ওই হামলার জন্য দায়ী যুক্তরাষ্ট্রই। মার্কিন কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। খোলাসা হয়েছে আরও কিছু রহস্যের জট। তদন্তের সাথে সংশ্লিষ্টদের দেওয়া তথ্য মতে মার্কিন সেন্ট্রাল কমান্ডকে হামলার স্থানের পুরনো কোঅর্ডিনেটস সরবরাহ করেছিল ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। মূলত স্কুলটির পাশে অবস্থিত ইরানি সামরিক ঘাঁটি ছিল টার্গেট। সেখান থেকে প্রায় 1 দশক আগে আলাদা করে দেওয়া হয় স্কুল ভবনটির সীমানা। সেনাদের দাবি, ভুল তথ্যের ভিত্তিতে সামরিক ঘাঁটির জায়গায় স্কুলটিতে আঘাত করে বসে মার্কিন সেনারা। বুধবার স্কুল ভবনটির ধ্বংসাবশেষের ফুটেজ প্রকাশ করেছে ইরান। সেখানে খুঁজে পাওয়া টমাহক মিসাইলের টুকরোগুলোতে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে যুক্তরাষ্ট্রের নাম, প্রস্তুতকারক মার্কিন প্রতিষ্ঠান রেথিয়ন। ইরানের স্কুলটিতে চালানো হামলাকে চলতি দশকের অন্যতম ভয়াবহ সামরিক গাফিলতি হিসেবে আখ্যা দিয়েছে তদন্তের সাথে সংশ্লিষ্টরা, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে মার্কিন প্রশাসনের মাঝেও। এরই মাঝে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বরাবর তদন্ত ত্বরান্বিত করার দাবিতে পিটিশনে স্বাক্ষর করেছে অন্তত 46 সিনেটর। স্কুলে হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছে ইসরায়েল। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকেও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্র ইসরায়েল লেবানন সীমান্ত। বুধবার রাতভর চলে দুপক্ষের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা। উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে কমপক্ষে 100 মিসাইল ও রকেট ছুড়েছে হিজবুল্লাহ। জবাবে বৈরুতে ব্যাপক অভিযান চালিয়েছে আইডিএফ। 2 শতাধিক বোমা ফেলা হয়েছে রাজধানীতে। এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছে 634 জন। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক মিসাইল। বুধবার ইরানের সাথে মিল করে প্রায় একই সময় উত্তর ইসরায়েলে বিভিন্ন অঞ্চল টার্গেট করে 100 ক্ষেপণাস্ত্র রকেট ছোড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর মধ্যে বেশ কিছু মিসাইল আকাশ প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানে লক্ষ্যবস্তুতে। হামলার কয়েক মিনিটের মাথায় সাইরেন বাজতে শুরু করে লেবানন সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলোতে। কিরিয়াত শমোনা ও হাইফায় বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এসব হামলায় আহতের খবর পাওয়া গেলেও মেলেনি প্রাণহানির তথ্য। হিজবুল্লাহর দাবি, টার্গেট করা হয়েছে আইডিএফ সেনাদের অবস্থান ও ঘাঁটি। জবাবে লেবানন জুড়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। শুধুমাত্র রাজধানী বৈরুতেই 50টি বহুতল ভবনে চালানো হয় হামলা। শহরটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ও বোমা ফেলে আইডিএফ। টার্গেট করা হয় প্রায় 70টি স্থান। এছাড়াও ভূমধ্যসাগর থেকেও চালানো হয় হামলা।
এদিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানেও হামলা চালিয়েছে আইডিএফ। দেইর আন্তার ও বিন জেবেইলে একাধিক আবাসিক স্থাপনা ধ্বংস হয়েছে বোমাবর্ষণে, প্রাণ গেছে বেশ কয়েকজন বেসামরিকের। হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকটি ভূগর্ভস্থ রকেট লঞ্চার ও অবস্থান ধ্বংসের দাবি করেছে তেল আবিব। লেবাননে চলমান ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 650-তে, যাদের মধ্যে অন্তত 91 শিশু রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী পিএমএফ এর একটি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির পশ্চিমাঞ্চলের আল কাইমে অবস্থিত ঘাঁটিটি, সেখানে পপুলার মোবিলাইজেশন ফোর্স পিএমএফ এর হেডকোয়ার্টার অবস্থিত। তবে এই হামলার পেছনে কে বা কারা আছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কদিন আগেও একই ঘাঁটিতে হামলা হয়। মূলত শিয়া সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত রয়েছে পিএমএফ এর ইরাক যুদ্ধের সময় যার আত্মপ্রকাশ ঘটে। গেল বছরের তুলনায় এবার অনেক বেশি নিখুঁত হামলা চালাচ্ছে ইরান। এর পেছনে রয়েছে চীনের নেভিগেশন সিস্টেম বাইডোর অবদান। ধারণা গোয়েন্দা বিশ্লেষকদের, তারা বলছেন হয়তো মার্কিন জিপিএস এর বদলে চীনা সিস্টেম বাইডো ব্যবহার করছে তেহরান। এতে তুলনামূলকভাবে স্যাটেলাইট বেশি থাকায় আগের চেয়ে অনেকটাই সঠিকভাবে লক্ষ্য নির্ধারণে সক্ষম হচ্ছে তারা। রেহাই পাচ্ছে পশ্চিমা দেশগুলো জ্যামিং বা ভুয়া সিগন্যালের হাত থেকেও। 2025 সালে ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের তুলনায় এবারকার যুদ্ধে ইরানের হামলা অনেক বেশি নির্ভুল। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে সহজেই নির্ধারিত লক্ষ্যে আঘাত হানছে তেহরান। বিশেষজ্ঞদের ধারণা, এর পেছনে রয়েছে চীনের নেভিগেশন সিস্টেম বাইডো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গোয়েন্দা বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত ইরানকে বাইডো ব্যবহারের সুযোগ দিয়েছে চীন, যার ফলে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন টার্গেট হিটে হয়ে উঠেছে অনেক বেশি নির্ভুল ও নিখুঁত। বিশেষ করে গত বছর জুনে তেল আবিবের সাথে সংঘাতের পর থেকে উন্নত হয়েছে তেহরানের লক্ষ্য নির্ধারণ পদ্ধতি। এই যুদ্ধের একটি আশ্চর্যজনক ব্যাপার হলো ইরানের ক্ষেপণাস্ত্রগুলো 8 মাস আগের সংঘাতের তুলনায় এবার অনেক বেশি নির্ভুল, যা এগুলোর গাইডেন্স সিস্টেম নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের তৈরি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম জিপিএস এর বদলে হয়তো চীনের তৈরি বাইডো ব্যবহার করছে তেহরান। ফলে আগের মতো সিগন্যাল ব্লক বা জ্যামিং এর মাধ্যমে তাদের বাধাগ্রস্ত করতে ব্যর্থ হচ্ছে ওয়াশিংটন। 2020 সালে প্রথমবারের মতো বাইডো সিস্টেম চালু করে বেইজিং। এতে রয়েছে জিপিএস এর চেয়েও বেশি সংখ্যক স্যাটেলাইট, ফলে এর নির্ভুলতাও বেশি। এই ব্যবস্থার ত্রুটির মাত্রা 1 মিটার বা তারও কম। এমনকি লক্ষ্যবস্তু চলমান হলেও সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে নিতে পারে এর দিক পরিচালনা। পশ্চিমা দেশগুলোর জ্যামিং বা ভুয়া সিগন্যালের প্রভাবও অনেকটাই প্রতিরোধে সক্ষম বাইডো। গেল মাসের শেষে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর থেকেই ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা জবাব দিচ্ছে তেহরান। ছুটছে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এর মধ্যে অনেকগুলোই নির্ভুল আঘাত হেনেছে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবে। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ইরানের সাথে যুদ্ধের জেরে ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিল স্পেন। মঙ্গলবার প্রকাশিত স্পেনের সরকারি গেজেটে বিলুপ্ত ঘোষণা করা হয় ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতের পদ। আপাতত তেল আবিবের স্প্যানিশ দূতাবাস পরিচালনা করবেন একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স, জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় গণহত্যা শুরুর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সরব ছিল স্পেন। দেখা দেয় মাদ্রিদ তেল আবিব কূটনৈতিক সম্পর্কের অবনতি। গেল বছর ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা ও গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের স্পেনে প্রবেশে নিষেধাজ্ঞা, পশ্চিম তীর ও গাজার অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল স্পেন। জ্বালানি সংকট মোকাবিলায় কৌশলগত মজুদ থেকে 40 কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ, যা ইতিহাসের সর্বোচ্চ। বুধবার সংস্থাটির 32টি সদস্য দেশের সর্বসম্মতিক্রমে নেওয়া হয় এই সিদ্ধান্ত, যার আওতায় শুধুমাত্র যুক্তরাষ্ট্র একাই ছাড়বে 17 কোটির বেশি ব্যারেল তেল। এছাড়াও ভান্ডারে মজুদ তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ও জাপান। আইইএ সদস্য দেশগুলোর কাছে মোট 102 কোটি ব্যারেলেরও বেশি তেলের জরুরি মজুদ রয়েছে। সর্বশেষ 2022 সালে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রস্তাবে সমন্বিতভাবে তেলের মজুদ ছাড়া হয়। হরমুজ প্রণালীতে হামলার জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে
তেলের দাম, ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম ছাড়িয়েছে $100। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এর বিপুল জ্বালানি ছাড়ের ঘোষণার পরও অস্থিরতা কমেনি জ্বালানি বাজারে, বরং হরমুজ প্রণালীতে হামলা বাড়িয়েছে উদ্বেগ। বৃহস্পতিবার আকস্মিক 9% বেশি বেড়ে গেছে তেলের দাম। প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারেও, হয়েছে বড় ধরনের দরপতন। জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকংয়ে নিম্নমুখী সূচক। ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় ইউনিয়ন। বুধবার সিদ্ধান্তের পক্ষে অনুমোদন দেন ইইউভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। নিষেধাজ্ঞার কবলে পড়েছে 19 ব্যক্তি ও প্রতিষ্ঠান। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস নিশ্চিত করেন এই তথ্য। ইইউ এর নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্বর ও বেআইনি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের দায়ে সাজা দেয়া হচ্ছে ইরানকে, অথচ ওই দুই দেশকে অস্ত্র সহায়তা দিচ্ছে ইইউ। যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে নিহত ইরানি নাবিকদের মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে শ্রীলঙ্কা। দেশটির আদালতের নির্দেশ মেনে ইরানের দূতাবাসের কাছে হস্তান্তর করা হবে মরদেহগুলো। গত সপ্তাহে শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধ জাহাজে মার্কিন হামলায় নিহত হন ওই নাবিকেরা। জীবিত উদ্ধার করা হয়েছিল 32 জনকে। গলের একটি হাসপাতালে চিকিৎসাধীন তারা। সেখানেই হিমঘরে রাখা হয়েছে মরদেহগুলো। যুক্তরাষ্ট্র নাবিকদের ইরানে ফেরত না পাঠাতে চাপ দেয় লঙ্কান প্রশাসনকে। তবে বুধবার 84 নাবিকের মরদেহ ইরানে ফেরত পাঠানোর নির্দেশ দেয় শ্রীলঙ্কার আদালত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়নি। বুধবার রাশিয়ার উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দেয় 4টি দেশ, আর বিপক্ষে অবস্থান নিয়েছিল 2টি। ভোটদানে বিরত ছিল 9 দেশ। নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাশ হতে এর পক্ষে কমপক্ষে 9টি ভোট প্রয়োজন। যুদ্ধবিরতির প্রস্তাব ব্যর্থ হওয়ায় ক্ষোভ ঝেড়েছে রাশিয়া। তাদের অভিযোগ, চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান না নিয়ে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে দেশগুলো। ভোটের ফলাফলকে লজ্জাজনক আখ্যাও দিয়েছে মস্কো। বিশ্বজুড়ে মরণাস্ত্রের ব্যবহার বেড়েই চলেছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সিপ্রির নতুন প্রতিবেদন বলছে, গত 5 বছরে অস্ত্রের বেচা কেনা বেড়েছে প্রায় 10%। 2021 থেকে 2025 এই 5 বছরে বিশ্বের মোট সমরাস্ত্র রফতানির 42% করেছে যুক্তরাষ্ট্র। তালিকা 3 নম্বরে থাকা রাশিয়ার বিক্রি কমেছে উল্লেখযোগ্য হারে। অস্ত্র আমদানিতে তালিকার শীর্ষে ইউক্রেন, দ্বিতীয় অবস্থানে ভারত। গত 5 বছরে আমদানি 66% বাড়িয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে শুরু, তারপর গাজায় আগ্রাসন আর ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধ। গত 5 বছর ধরেই একের পর এক সংঘাতে মারণাস্ত্রের নজিরবিহীন ব্যবহার বেড়েছে বিশ্বে। লাগামহীন ব্যবহারের কারণে বিশ্বজুড়ে অস্ত্রের বেচাকেনাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সিপ্রির প্রতিবেদন বলছে, 2021 থেকে 2025 এই 5 বছরে বিশ্বে অস্ত্রের হাতবদল বেড়েছে 9.2%। ইউক্রেন যুদ্ধের জেরে ইউরোপের অস্ত্র আমদানি 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চল থেকেই গত 5 বছরে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র কেনা হয়েছে। উল্লেখিত সময়ে বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র রফতানি করেছে যুক্তরাষ্ট্র, যা বিশ্বের মোট সমরাস্ত্র বিক্রির 42%। 2 দশকের মধ্যে গত 5 বছরেই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের চেয়ে ইউরোপে বেশি অস্ত্র বেচেছে ওয়াশিংটন। এই সময়ে মোট 99 দেশ কিনেছে মার্কিন সমরাস্ত্র, যার মধ্যে ইউরোপেরই 35টি। তবে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে সৌদি আরব। রপ্তানিকারক দেশের তালিকায় 2 নম্বরে রয়েছে ফ্রান্স। 63টি দেশ কিনেছে তাদের তৈরি সমরাস্ত্র, যার মধ্যে 24%ই পেয়েছে ভারত। শীর্ষ 10-এ থাকা বাকি দেশগুলোর মধ্যে কেবল রাশিয়ারই বিক্রি কমেছে। 30 দেশে অস্ত্র বিক্রি করলেও তাদের প্রধান ক্রেতা নয়াদিল্লি। মস্কোর মোট রফতানির 48%ই হয়েছে নয়াদিল্লিতে। উল্লেখিত 5 বছরে ইতালির অস্ত্র বিক্রির হার নজিরবিহীন, 157% বেড়ে শীর্ষ রপ্তানিকারক দেশের তালিকায় 10 নম্বর থেকে 6 নম্বরে উঠে এসেছে দেশটি। মধ্যপ্রাচ্যের একের পর এক দেশে আগ্রাসন চালিয়েও সমরাস্ত্র বিক্রি বাড়িয়েছে ইসরায়েল। 7 নম্বরে থাকা দেশটি প্রথমবারের মতো উঠে এসেছে যুক্তরাজ্যের উপরে।
মারণাস্ত্র আমদানিকারকের তালিকায় শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, আর দ্বিতীয় স্থানে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। নয়াদিল্লির মোট আমদানির 40% এসেছে রাশিয়া থেকে। 2021 থেকে 2025 সালে পাকিস্তানের সমরাস্ত্র ক্রয় 66% বেড়েছে। এ সময় দেশটি মোট আমদানির 80%ই করেছে চীন থেকে। সার্বিক বিবেচনায় এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে অস্ত্র ক্রয় কমেছে। মূলত উৎপাদনে গুরুত্ব দেয়ায় চীনের আমদানি কমেছে 72%, যার প্রভাব পড়েছে অঞ্চলটির মোট আমদানির হারে। বিশ্বের শীর্ষ 10 আমদানিকারকের মধ্যে 3টি মধ্যপ্রাচ্যের। এই অঞ্চলে গত 5 বছরে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে সৌদি আরব। শীর্ষ 10-এ থাকা মধ্যপ্রাচ্যের বাকি 2 দেশ কাতার ও কুয়েত। আমদানিতে 14তম অবস্থানে আছে ইসরায়েল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতে প্রথমবার প্যাসিভ ইথনেশিয়া বা স্বেচ্ছা মৃত্যুর রায় দিলেন সুপ্রিম কোর্ট। 1 দশকেরও বেশি সময় ধরে কোমায় হরিশ রানা। মর্মান্তিক অবস্থা থেকে মুক্তি দিতেই এ সিদ্ধান্ত। লাইফ সাপোর্টে থাকলেও কোনো চিকিৎসায় সাড়া দিচ্ছে না তার শরীর। খরচ জোগাতে সর্বশান্ত পরিবার। তবে প্রচলিত আইনের প্রেক্ষিতে আদালতের রায় নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। 1 দশকেরও বেশি সময় ধরে নিথর হরিশ রানার শরীর। ভেজিটেটিভ স্টেটে কাটছে 31 বছরের এই ভারতীয় যুবকের জীবন। তাকে মুক্তি দিতেই প্যাসিভ ইউথেনেশিয়া বা স্বেচ্ছা মৃত্যুর ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। বুধবার প্রথমবারের মতো এমন রায় দিয়েছে নয়াদিল্লি, যার জেরে ব্যাপক বিতর্ক চলমান। আদালত জানায় প্রায় 13 বছর ধরে হাসপাতালের বেডে শোয়া হরিশ রানা। ঠিকঠাক ঘুম হলেও কোনো চিকিৎসায় সাড়া দিচ্ছে না তার শরীর। মেডিকেল রিপোর্টে জানানো হয় হরিশের সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। মস্তিষ্কে বড় আঘাত তো রয়েছেই, শরীরেও সৃষ্টি হয়েছে বড় বড় ক্ষত। নল ও কৃত্রিম যন্ত্রপাতির উপর নির্ভর করছে বাঁচা মরা। এই অসহ্য যন্ত্রণা থেকে তাকে মুক্তি দিতে বহুদিন ধরে লাইফ সাপোর্ট খুলে ফেলার দাবি নিয়ে আদালতে ঘুরে বেড়াচ্ছেন হরিশের বাবা মা। কারণ হাসপাতালের বিল পরিশোধ করতে যেয়ে ফুরিয়েছে তাদের শেষ সঞ্চয়ও। কোন মাতা পিতা अपना चाहता है कि अपने बेटे को ऐसे करे। কোনো বাবা মা কি সন্তানের সাথে এরকম করতে চাইবে? কিন্তু আমাদের পিঠ থেকে গেছে দেয়ালে। ছেলের এই যন্ত্রণা আর দেখতে পারছি না। 3 বছর ধরে তার মুক্তির জন্য লড়ছি। এই রায়ের মাধ্যমে হরিশের মতো অসহায় পরিস্থিতির শিকার আরও অনেকের কল্যাণ হোক, এটাই চাওয়া। বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ हमें सफलता मिली है। 2013 সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়াকালে 4র্থ তলার বারান্দা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান হরিশ। এরপর থেকে সে কোমায় আচ্ছন্ন। বারবার তার মুক্তির দাবিতে কড়া নাড়লেও এবার তাদের আহাজারিতে সাড়া দেন আদালত। ভারতের লিভিং উইল আইন অনুযায়ী সুস্থ অবস্থায় যে কোনো ব্যক্তি ভবিষ্যতে মরণাপন্ন বা শয্যাশায়ী হলে কৃত্রিমভাবে বেঁচে থাকতে চান কিনা সেটি লিখে যেতে পারেন। যার প্রেক্ষিতে হরিশের এমন পরিস্থিতিতে আদালতের এই রায় নিয়ে তৈরি হয়েছে ব্যাপক জটিলতা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, যমুনা আইডেস্কের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।